দর্শক আসসালামু আলাইকুম। এ যেন ভিন্ন এক তারেক রহমানকে দেখলো বাংলাদেশ। আপনারা জানেন যে ঢাকায় তাদের নয়াপল্টনের অফিসের সামনে তারা একটি সমাবেশ করেছে, তারুণ্যের সমাবেশ। তিনটি সহযোগী সংগঠন, তাদের যে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে এই তারুণ্যের সমাবেশটি আগেও বিভিন্ন জায়গায় হয়েছে, আজকে সর্বশেষ ঢাকায় হয়েছে। তো সেই জায়গায় বিএনপির তারেক রহমান ছিল মধ্যমণি, তিনি অনলাইনে যুক্ত হয়েছেন এবং তাদের বিএনপির ঊর্ধ্বতন হাইকমান্ডের নেতাকর্মীরাও ওই জায়গায় উপস্থিত ছিলেন, এক একজন ভিন্নভাবে তাদের বক্তৃতা রেখেছেন। যেভাবে তারা আসলে এই সরকারকে থ্রেট করলেন, এটা আমাকে চরমভাবে আশাহত করেছে। দেখেন, এই 5ই আগস্টের পর সর্বোচ্চ লাভবান হয়েছে কোন দল? বিএনপি সর্বোচ্চ লাভবান হয়েছে। তারা এই 5ই আগস্টের নেতৃত্ব না থেকে পিছনে থেকে আন্দোলনকে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু নেতৃত্বটা দিয়েছে ছাত্ররা। সে ছাত্রদের থেকেও কিন্তু সব থেকে বেশি লাভবান হয়েছে বিএনপি। কীভাবে লাভবান হয়েছে? আপনি যদি দেখেন, বিএনপির যে মামলাগুলো ছিল, গায়েবী মামলাগুলো ছিল, যে শত শত লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলাগুলো উঠে গেছে। বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান, যার বিরুদ্ধেও মামলা ছিল, সবগুলো মামলা শেষ হয়ে গেছে। এমনকি তিনি যেই মুহূর্তে বক্তৃতা দিয়েছেন ওই মুহূর্তেও তার এবং তার স্ত্রীর নামে একটি মামলা ছিল, সেই মামলাটা উঠে গেছে। বিএনপির বড় বড় নেতারা যারা জেলে ছিল সবাইকে ছেড়ে দিয়েছে এই সরকার। বিএনপির বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে প্রসিকিউটার্সরা ছিল, তো সেই জায়গায় প্রত্যেকটা কোর্টে, প্রত্যেকটা অফিস আদালতে আপনারা জানেন যে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এবং সে জায়গায় 80% প্রসিকিউটর হলো বিএনপিপন্থী। কারণ আওয়ামী লীগের লোকজন তো নাই, অনেকেই ভেগে গেছে। তো সেই জায়গায় প্রসিকিউটর জায়গাগুলো কিন্তু বিএনপি দখল করেছে। তো এরকমের সুযোগ সুবিধা পাওয়ার পর, এমনকি বিভিন্ন জায়গায় যে বাজারঘাট, রাস্তাঘাট, বাণিজ্য, টেম্পো স্ট্যান্ড, মোটর স্ট্যান্ড, এগুলোও তারা দখল করে ইতিমধ্যে নিয়ে নিয়েছে। তো সর্বোচ্চ জায়গা থেকে আপনি মনে করেন বিএনপি সুবিধাটা লাভ করেছে। কিন্তু তিনি যে আসলে এই যে সরকার বিএনপির প্রতি যে সহানুভূতি বলেন, বিএনপির প্রতি যে তাদের দীর্ঘদিনের সংগ্রামের যে ফসল, সে ফসল কিন্তু ইতিমধ্যে বিএনপি ভোগ করতে শুরু করেছে। অন্যদিকে এগুলো যদি না করতো এই সরকার, যদি তারেক রহমানের মামলা না তুলতো, যদি বিএনপির কাউকে কোনোভাবে স্পেস না দিত, তাদের তাদের নেতাকর্মীদেরকে না ছাড়তো, এমনকি নেতাকর্মীদের প্রতি মারমুখী হতো, অ্যারেস্ট করতো, ধরপাকড় করতো, তাহলে কিন্তু আমরা এই কথা বলতাম যে এই সরকারের বিরুদ্ধে, যে দীর্ঘ 16 বছর যাবৎ বিএনপি অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, তাদের প্রতি এখন কেন তারা নির্যাতিত হবে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সরকার সরে এসে সর্বোচ্চ সহযোগিতা বা সর্বোচ্চ ছাড়টা বিএনপিকে দিয়েছে। কিন্তু বিএনপিকে এই সরকারকে ছাড় দিচ্ছে? বিএনপি প্রত্যেকটা পরতে পরতে এই সরকারকে চেপে ধরেছে। রাষ্ট্রপতি ইস্যু বলেন, সংস্কারের কথা বাদই দিলাম, রাষ্ট্রপতি চুপ্পুকে ধরে রেখে তারপর এই সরকারকে চাপে রেখেছে যে এই সরকার স্বাধীনভাবে কোনো কাজ করতে না পারে, বা এই সরকার কোনোভাবে আপনার নির্বাচনকে বিলম্বিত করতে না পারে, এইভাবে একটা চাপ কিন্তু তার উপর অবশ্যই আছে। তো সেই জায়গা থেকে এমনকি তারা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে সরকারকে তারা সহযোগিতা করবে না। সরকার আপনাকে সহযোগিতা করতেছে, আপনি কেন সরকারকে সহযোগিতা করবেন না? শুধু একটা নির্বাচনের জন্যই কি হয়েছে? সংস্কারের দরকার নেই, বিচারের দরকার নেই। এবং তারেক রহমান সব থেকে আশাহত করেছে এই জায়গায় যে উনি বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে হতে হবে। আগের যে টোনটা ছিল নির্বাচন হওয়া উচিত, সেই জায়গা থেকে উনি সরে এসে এখন বলেছেন নির্বাচন হতেই হবে। এরপর কিন্তু পরবর্তী স্টেপ হলো নির্বাচন না হলে তারা কি করবে, এই জায়গাটা উনি রেখে দিয়েছেন পরবর্তী ধাপের জন্য। তো সেই জায়গায় উনি বলছেন নির্বাচন হতেই হবে ডিসেম্বরে। এবং এই ইউনূস সরকারের প্রতি তাদের যে আস্থা, বিশ্বাস এই আগের বিএনপির নেতাকর্মীদের ছিল না। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে তারেক রহমান, বিএনপির যে এই অজনপ্রিয়তা সৃষ্টি হইতেছে ধীরে ধীরে, এটাকে একটা ট্রাম্প কার্ড খেলবেন, একটা তুরুপের টাস খেলবেন, তারপর তারেক রহমান সমস্ত রকমের সমর্থন নিয়ে আসবেন। কিন্তু উনি সেটা না করে উনি ডাইরেক্ট আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে উনি বরংস এই সরকারকে চেপে ধরে নির্বাচন আদায় করার জন্য উঠে পড়ে লেগেছেন। নির্বাচন হবে, নির্বাচন হওয়া উচিত, সংস্কার হওয়া উচিত, বিচারও হওয়া উচিত। এটাও যদি উনি বলতেন যে সংস্কার হতে হবে, নির্বাচন হতে হবে, বিচার হতে হবে, এগুলো যদি এভাবে বলতেন, ওনাকে আমি সেলুট জানাতাম, সম্মান জানাতাম। তো সর্বশেষ আসলেই বিএনপি তারেক রহমানের আজকের বক্তৃতা ছিল ভিন্ন বক্তৃতা, ভিন্ন তার কথা বলার আওয়াজ ছিল, টোনটা ছিল ভিন্ন রকম। এবং বিশেষ করে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছেন যে পদত্যাগের নাটক নাকি করেছে আপনার ডক্টর ইউনূস সরকার, তিনি নাকি পদত্যাগের নাটক করেছেন, তার কথা, নীলুফার চৌধুরীর কথা,
তারপর রুমিন ফারহানার কথা একই টোনে তারা বলতেছে যে তারা এই আপনার এমনকি আওয়ামী লীগের কথা, মাসুদ কামালের কথা তারা বলতেছেন সবাই পদত্যাগের নাটক করছে এই ডক্টর ইউনূস সরকার। আপনার আমার কাছে কি মনে হয় বা আপনার কাছে কি মনে হয় মানে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কি ডক্টর ইউনূস কি পদত্যাগের নাটক করেছেন? আমার মনে হয় না, উনি পদত্যাগের নাটক করে না। এমন কি উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কেউ তার সীমারেখার বাইরে গিয়ে কথা বলতেছে, কেউ অসহযোগিতা করতেছে, বা এমনকি উনি সব কিছু লিখে রাখতেছেন, উনি সব কিছু নোট করে রাখতেছেন। আপনারা কোন রাজনৈতিক দল কী করতেছেন, কোন প্রশাসন কী করতেছে, কে কাকে চেপে ধরছে, সব কিছু উনি নোট করে রেখেছেন। উনি যদি নির্বাচন নাও দেন, ওনাকে যদি নির্বাচন না দিয়ে যেতে হয় তাহলে উনি কিন্তু সব বলে দেবেন, এটাও তিনি বলেছেন। এখন নির্বাচনের তারিখ কেন ঘোষণা হইতেছে না? এটা হলো বিএনপির আসলে চাওয়া যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, রোড ম্যাপ ঘোষণা করেন। এখন পর্যন্ত প্রশাসন এমন অবস্থানে আছে, সরকার নিশ্চিত না যে তিনি আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। যখন উনি মনে করবেন যে সুষ্ঠু নির্বাচন উনি করতে পারবেন, প্রশাসনকে ঢেলে সাজিয়ে তারপর উনি যখন নিশ্চিত হবেন যে না এখন একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, তখনই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব এবং তখনই উনি রোডম্যাপ ঘোষণা করবেন। এর আগে যদি উনি একটা রোডম্যাপ ঘোষণা করে দেন, তখন যদি নির্বাচন না দিয়ে উনি চলে যেতে পারেন, এমনকি উনি যদি সর্বোচ্চ নিশ্চয়তা না পায়, 100% একটা পিওর ইলেকশন করতে যদি উনি না পারেন, তাহলে নির্বাচন দিবেন না। যখনই আপনারা এই আস্থাটা জগিয়ে দেবেন ওনাকে যে না এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, তখনই উনি রোডম্যাপ ঘোষণা করবেন। এগুলো আমি মনে করছিলাম যে তারেক রহমান বুঝতে পেরেছেন বা বুঝতে পারেন, কারণ তিনি তারেক রহমানের মতো লোক এখন দেশে আসতে পারেন না। আপনি মনে করেন কোন ভয়ে? অন্তর্বর্তীকালীন সরকারের ভয়ে? অন্তর্বর্তীকালীন সরকার তো তার সমস্ত মামলা তুলে নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের ভয়ে না, বিতর্কত একটা ডিপ স্টেটের ভয়ে তারেক রহমান এখনও দেশে আসতে পারেন নাই, এবং সেই ভয়ের কাছে কাবু হয়ে আছেন ডক্টর ইউনূস সরকার, যেটা ইতিমধ্যে সেখান থেকে তিনি কামব্যাক করেছেন আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করে, তারপর জনসমর্থন নিয়ে। এবং এই ডক্টর ইউনূস সরকার সফল হলেই বিএনপি সফল হবে, এই হিসাব নিকাশের ঊর্ধ্বে গিয়ে তারপর তারা ডক্টর ইউনূসের প্রতি যে চাপটা সৃষ্টি করলো, এটা আমাদেরকে আশাহত করছে। এবং সব থেকে আশার আলো আমি যেটাকে দেখি যে তারেক রহমান বলেছে না যে পিন্ডি না দিল্লিও না, সবার আগে বাংলাদেশ, এই যে স্লোগানটা উনি দিয়েছেন, এই জন্য ওনাকে স্যালুট জানাই। এবং এই স্লোগানের ধারাবাহিকতা উনি ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বজায় রাখবেন বলে আমি তার কাছে আশা ব্যক্ত করতে চাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।